গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন মন্তব্য করে শফিকুল আলম বলেন, এই আইনের ফলে দেশের কোনো শাসক নতুন করে গুমের ঘটনা ঘটাতে পারবে না। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে বলে জানান তিনি। এ সময় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলকে উপদেষ্টারা হাতের খেলনা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না। ভোট বানচালের ষড়যন্ত্র দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। বিএনপিকে অবজ্ঞা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র এবং স্থানীয় নেতারা ছাড়াও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোতে তাদের হাতে খেলনার এটা ঠিক হয়নি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে যাওয়ার জন্য। নানা ইস্যুতে ভোট বানচালের অপচেষ্টা চলছে মন্তব্য করে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পিআর সহ নানা ইস্যুতে বিশৃঙ্খলা করছে একটি গোষ্ঠী। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মানা হবে না। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বাংলাদেশ এই মুহূর্তে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব আর অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন সঠিকভাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড ভূতাত্ত্বিক যে বলতে গেলে আমার যে সিদ্ধান্তগুলো। নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে সুনির্দিষ্ট সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান লিখেছেন, 5 আগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়াই গণতন্ত্রের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। এখন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর রাজধানীর চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। সকালে রাজধানীর কাকরাইল থেকে পুরানা পল্টনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় আগামী 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির। আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। পরে হাইকোর্ট মোড় হয়ে পুলিশি বাধার মুখে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় 8 দলের একটি প্রতিনিধি দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে। 11 নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার গণভোটের তারিখ ঘোষণা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ায় দলের সদস্য সচিব তারেক রহমানের অনশনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমানের প্রতি এই সংহতির কথা জানান। রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সেই প্রাপ্য। 50 ঘন্টা যে অনশন করছে, এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার আপিল শুনানিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে নানা আইনি যুক্তি তুলে ধরে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এই ব্যবস্থা বাতিলের ফলে গত 3টি সংসদ নির্বাচন হয়েছে একতরফা। ধ্বংস হয় জবাবদিহি, ভেঙে পড়ে আমলাতন্ত্র এবং আইনের শাসন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় পুনর্বিবেচনার আবেদনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। এই নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয় 9 দিন। আগামী মঙ্গলবার আবারও হবে শুনানি। গণতন্ত্র হাইজ্যাক হয়েছে। বৃহস্পতিবার আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, যা রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আদালতে মতামত দেন, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলেও তা আগামী নির্বাচনে নয়, তার পর থেকে কার্যকর হওয়া উচিত। এর আগে একই মতামত দেন রিভিউ আবেদনকারী 9 জনের আইনজীবীরাও। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে
ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিল আপিল বিভাগ। এই রায়ে বিচারের চেয়ে রাজনৈতিক প্রভাব বেশি ছিল বলে শুনানিতে জানায় রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় প্রার্থী মনোনয়নে চমক দিয়েছে বিএনপি। ঢাকা 14 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক তুলিকে। আর ঢাকা 16 আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক। নিজ নিজ আসন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথমবার মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার 20টি আসনের মধ্যে 13টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর 7টিতে এসেছে পরিবর্তন। বাকি 6 আসনে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের উপরেই আস্থা রেখেছে দলটি। মিরপুর শাহ আলী দারুসালাম ও কাউন্দিয়া নিয়ে ঢাকা 14 নম্বর আসন। এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সানজিদা ইসলাম তুলিকে, যিনি গুমের শিকার হওয়া স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক। সাধারণ মানুষের আবেগ ও প্রতিবাদকে একত্রিত করতে পরিকল্পনার কথা জানান তিনি। প্রিয় এলাকাবাসীদের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেই চাহিদাগুলো কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে প্রতিফলন করাতে হবে। দুর্নীতির শিকার যেটা, দখল চাঁদাবাজি সেই শিকার, মাদকের জন্য মানুষকে মানে পরিবেশগত যে উন্নত সেটা আমরা দিতে পারিনি, যেটাতে অনেক ব্যাপক কাজ করার আছে। বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা, তাদেরকে নিয়ে আমাদের যে অধিকার আদায়ের, ন্যায় বিচার আদায়ের, এটা এই যাত্রাটা অনেক দীর্ঘ হবে। রূপনগর পল্লবী এলাকা নিয়ে গঠিত ঢাকা 16 নম্বর আসন। এখানে বিএনপি আস্থা রেখেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হকের উপর। ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা তার। উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বখাটে কিশোর চক্র ও মাদক প্রতিরোধ এবং কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন আমিনুল। তরুণ প্রজন্মের সাথে পরামর্শ করে তাদের চিন্তা ভাবনাকে কিভাবে আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য একটি বিষয় রয়েছে আমাদের। পাশাপাশি আমাদের শিক্ষার মানকে আরও নতুনভাবে ঢেলে সাজানো, পাশাপাশি আমাদের এই এলাকায় যে জলাবদ্ধতা রয়েছে সেটি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে জলাবদ্ধতা দূর করা। এছাড়া ঢাকা 6 আসনে লড়বেন ইশরাক হোসেন, ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা 15 আসনে লড়বেন শরীফুল ইসলাম খান। পাশাপাশি ঢাকা 18 আসনে ধানের শীষে মনোনয়ন পেতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফর্মের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, আর জুলাই যোদ্ধাদের জন্য 2,000 টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন বা সরাসরি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ রেখেছে এনসিপি। 13 নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি। 15 নভেম্বর এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে সমমনা 9 দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান এই নেতা। আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দ্য একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটার ফি রেখেছি আমরা 2,000 টাকা। একীভূত প্রক্রিয়ায় থাকা দুর্বল 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন না। এসব শেয়ার শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে পুঁজিবাজারের লেনদেনও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার পদত্যাগে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার মতিঝিলে সংবাদ সম্মেলন করে ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা দুর্বল 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন প্রশাসক। এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন। আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না।
কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। এমন ঘোষণায় বৃহস্পতিবার সকাল থেকেই দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা। একীভূত 5 ব্যাংকের লেনদেন স্থগিত করেছে বিএসইসি। নির্দেশনা অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ারের বেচাকেনা হয়নি। এ অবস্থায় দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিল ডিএসই ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি, সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার তাদেরও দিতে হবে। আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে। 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার অবশ্যই বিনিয়োগকারীদেরকে দিতে হবে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে 48 ঘন্টার মধ্যে গভর্নর, অর্থ উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়েরও। অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এদের পদত্যাগের আগ পর্যন্ত কোন ব্যাংক কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। এদিকে কেন্দ্রীয় ব্যাংক আবারও জানিয়েছে এসব ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের কোনো সহযোগিতা করা হবে না। এই ব্যাংকগুলোর থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে। তারপরেও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে, অতএব তারা ঝুঁকি নিয়েছে। সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। শেয়ারগুলোকে শূন্য ঘোষিত হলো, তার মানে শূন্য ঘোষিত হওয়ার পর তার লেনদেনের ইস্যুটা আর আসে না। তবে এসব ব্যাংকে যারা লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 307 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1034 জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬,০২৬ জনে। হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে 371 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে 188 জন, চট্টগ্রাম বিভাগে 103 জন, বরিশাল বিভাগে 134 জন, ময়মনসিংহ বিভাগে 66 জন, খুলনা বিভাগে 55, রাজশাহী বিভাগে 79, রংপুর বিভাগে 33 এবং সিলেট বিভাগে 5 জন রোগী ভর্তি হয়েছেন। পাকিস্তান থেকে আসা 6 কোটি টাকার 2 কন্টেইনার আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে পাখির খাবার ঘোষণায় এই চালান আমদানি করে। নথি অনুযায়ী মোট 32 টন পাখির খাদ্য আসার কথা ছিল। গত 9 অক্টোবর কন্টেইনার 2টি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চালানটির খালাস স্থগিত করে 22 অক্টোবর 2 কন্টেইনার খোলা হলে পাওয়া যায় 25 টন পপি বীজ। পরে নমুনা পরীক্ষাগারে পাঠানো হলে পপি বীজের উপস্থিতি নিশ্চিত করা হয়। জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার এবং তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংকের হিসাব অবরুদ্ধ এবং ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। কাজী আনিস আহমেদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় 49.43 একর জমি এবং গুলশানের একটি প্লট। এসব সম্পত্তির দাম 7,72,72,846 টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে 39টি বিও হিসাবের 84,89 লাখ টাকা। এছাড়া 20টি ব্যাংক হিসেবে 22,38 টাকা। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আলামিন এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরবর্তীতে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করা হয়। সম্ভাবনা থাকা সত্ত্বেও গতি পাচ্ছে না দেশের ডেনিম শিল্প। উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জ তৈরি করছে এই খাতে। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগে জোর দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। 2017 সাল থেকে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ ডেনিম রপ্তানিতে শীর্ষে। এই অঞ্চলে প্রতি 3 জনের 1 জন বাংলাদেশে উৎপাদিত ডেনিমের প্যান্ট ব্যবহার করে।
একই সঙ্গে দেশের বাজারেও চাহিদা বাড়ছে প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে ডেনিম শিল্পকে বৈশ্বিক ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করতে এই প্রদর্শনীর আয়োজন। উদ্যোক্তারা বলছেন, দেশের ডেনিম শিল্প মানসম্মত পণ্যের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ড ও ভোক্তাদের কাছে সুপরিচিত। এ খাতে বিনিয়োগ 25,000 কোটি টাকারও বেশি, কিন্তু বর্তমানে বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কঠিন সময় পার করতে হচ্ছে, ফলে ক্রেতাদের ক্রয়াদেশ কমে গেছে। গ্লোবালি যে আপনার ট্যারিফের যে ব্যাপারটা, ইউএসএ যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে স্যাংশন, অ্যান্টি স্যাংশন বিভিন্ন, এই ক্ষেত্রে একটা গ্লোবালি একটা সব কিছু রিসাফল হচ্ছে। দেশে ডেনিম শিল্পে ব্যবহৃত রং ও রাসায়নিক সহ নানা উপাদানের কারখানা তৈরি হয়েছে, এতে আমদানি খরচ কমছে। সম্ভাবনাকে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতায় জোর দেন ব্যবসায়ীরা। এই সেক্টরের নিরাপত্তার সাথে সাথে আপনি ব্যাংকিং সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি ইন্স্যুরেন্স সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি ট্রান্সপোর্ট সেক্টরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি কর্মসংস্থানকে নিরাপত্তা দিচ্ছেন। স্পেশালি ফর পলিটিক্যাল ইস্যু, স্পেশালি ফর আমি বলবো যে ওয়ার্কারদের যে ইস্যুটা আসছে, এগুলোর জন্য আমাদের গভর্নমেন্টের সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনগুলো যারা আছে, যারা জড়িত, তাদের এগিয়ে আসতে হবে। এ বছর ডেনিম প্রদর্শনীতে 10টি দেশ থেকে 45টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ বাস টার্মিনাল যেখানে ধুলাবালি আর দূষণে আক্রান্ত, সেখানে ব্যতিক্রম বরগুনা বাস টার্মিনাল। নানা প্রজাতির গাছ আর ছায়াঘেরা এই টার্মিনালের শীতল পরিবেশ দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলিয়ে দেয় যাত্রীদের। মনোরম পরিবেশের কারণে প্রতিদিনই সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। ফুল, ফল ও ঔষধি গাছের সমারোহে বরগুনা বাস টার্মিনালটি যেন মনোমুগ্ধকর বাগান। গাছগুলো বড় হয়ে তৈরি হয়েছে ছায়াঘেরা পরিবেশ। যাত্রা শেষে ক্লান্ত যাত্রীরা এখানে ফিরে পান সবুজের ছায়াঘেরা প্রশান্তি। যখন জার্নি করে আসার পর গাছ দেখে, সবুজের একটা বাগান দেখে সবার মনে ভালো হয়। এই সুন্দর পরিবেশ দেখে আসলে তাদের সেই ক্লান্তিনেসটা কেটে যায়। বাস টার্মিনালটি প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যের কারণে বিনোদনের স্থান হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। এখানে ঘুরতে আসি মূলত এখানের যে সৌন্দর্যটা, এটা উপভোগ করার জন্য। এর চারপাশে আসলে হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে বলে মনে করেন যে এখানে পাখিদের একটা নির্ভরযোগ্য বাসস্থান তৈরি হয়েছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হলেও এই টার্মিনালটি ব্যতিক্রম উদাহরণ বলছেন পরিবেশ কর্মীরা। উন্নয়ন করতে গেলেই প্রথমত গাছ কাটার একটা উদ্যোগ চলে আসে। তা আমাদের এই জায়গায় মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। ফুলের বাগান করা যায়, ফলের বাগান করা যায়, এই দিক চিন্তা করেই আমাদের স্থাপনাগুলো নির্মাণ করা উচিত বলে আমি মনে করি। পৌর প্রশাসক জানান, প্রতিনিয়ত গাছের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। ভবিষ্যতে আরও নান্দনিক করার পরিকল্পনা রয়েছে তাদের। ফল এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছিল, সেটা এখনও রয়েছে এবং আমাদের পৌরসভা থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। ভালো ঔষধি এবং ফুলের গাছ লাগানো যায় সেটা বিষয়ে আমরা উদ্যোগ নেব পৌরসভা থেকে, এবং এটা আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব এই বাস টার্মিনাল এখন শুধু যাত্রা শুরু আর শেষের স্থান নয়, হয়ে উঠেছে প্রকৃতি বান্ধব বিনোদন কেন্দ্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।